নমস্কার, সিএনএর স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি মণিময়। শুরু করছি আজকের হাল্লা বল। আর অনুষ্ঠানে নাম বা টাইটেলটা চোর মচায় শোর, वैसे तो चोरी उसके बाद सीना चोरी। হ্যাঁ, মানে এটা কথায় বলে বা ডায়ালগ আপনারা যাই বলুন না কেন, এটার মাধ্যমে বেশ কিছু বিষয় স্পষ্ট হয়। মানে চোর মচায় শোর। এখন প্রশ্নের জায়গা হচ্ছে আমাদের এই রাজ্যের যা এই মুহূর্তে ভোট পার্বিক আবহে ইস্যুকে কেন্দ্র করে যে অবস্থা, তাতে পশ্চিমবাংলায় সন্দেশখালীকে আবারও চর্চায় নিয়ে আসা এবং সন্দেশখালীকে ইস্যু করে মূল ইস্যুর যে জায়গা, সন্দেশখালীর যেটা মূল ইস্যু, সেটাকে কোথাও ফিকে করে দেওয়া, বা কোথাও দেখা যাচ্ছে যে তদন্ত সিবিআই বা ইডি চালাচ্ছে, সেটা রেশন বন্টন হতে পারে, সেটা চাকরি চুরি হতে পারে, সেটা নানাবিধ, সেটা গরু পাচার হতে পারে। যে কোনো তদন্তে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিম বাংলায় যা ঘটেছে, সেই গোটা ঘটনাগুলোকে যে অ্যাসপেক্টে দাঁড়িয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছেন, তা নিয়ে তদন্ত চলছে। সেইগুলো যাতে মানুষের মন থেকে ঘোরানো বা ডাইভার্ট করা যায়, তার একটা মরিয়া প্রচেষ্টা। এই প্রচেষ্টার জায়গাগুলো সাধারণ মানুষের কাছে হয়তো আজকে অনেকটা বড় আকার ধারণ করতে পারে, কারণ নতুন করে যে অবস্থাটা আবারও তৈরি হয়েছে একটা সন্দেশকারীর ঘটনায়। এই মুহূর্তে ভাইরাল ভিডিও জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা প্রমাণ করবার চেষ্টা করছেন যে সন্দেশখালীতে যা ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে বলছেন সব মিথ্যে, ঠিক সেইটাকে মানে শাহজাহানরা পিঠে বানাতে ডাকেননি কাউকে, সেগুলো মিথ্যে, এমন একটা জায়গা বারবার ভাসিয়ে দেওয়া, সাধারণ মানুষের কাছে সেই প্রশ্নগুলোকে তুলে দেওয়া, সেটার কাজ হয়তো চালানোর একটা মরিয়া প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। কিন্তু এটাও ঠিক, এই ভিডিও যখন সামনে এসছে, প্রবল চর্চা হয়েছে, তার মধ্যে কণ্ঠ বিকৃত করা সেই মন্তব্য যেমন সামনে এসছে, এবং গরিব মানুষদেরকে টাকা দিয়ে কাজ করিয়ে নেওয়ার মতন মন্তব্য আমরা প্রকাশ্যে শুনতে পেয়েছি তাদের মুখ থেকে, যাদেরকে অভিযুক্ত হিসেবে বা তাদের বাড়ির আত্মীয়রা তারাও বিভিন্ন সময় সে প্রসঙ্গে তাদের মন্তব্য সামনে এনেছেন। এখন আমাদের বড় প্রশ্নের জায়গাটা হচ্ছে, খালি কখনো ফাঁকা, খালি কখনো নগ্ন, ভোটবঙ্গের সব পক্ষ সন্দেশখালীতে মগ্ন। ভাইরাল ভিডিও এখন শাসকের হাতিয়ার, এক মরিয়া চেষ্টা শাহজাহানকে বাঁচাবার। তৃতীয়ত অবশ্যই গুরুত্ব রাখে রাজভবন কাণ্ডে অভিযোগকারীর পাশে মমতা। সন্দেশখালীতে কেন প্রশ্নের মুখে নির্যাতিতা, একটু ভাবুন ভালো করে। ততক্ষণ আরো একটা প্রতিবেদন দেখাই, যে প্রতিবেদনে অনেকগুলো প্রশ্ন এবং তার উত্তর আমরা খোঁজবার চেষ্টা করছি। দেখুন। গত বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রিট থানায় বসে তাঁর কান্নার ভিডিও প্রকাশ্যে এসেছে। তা দেখে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার বুক ফেটে যাচ্ছে। কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয়, পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে। অভিযোগ ওঠার পরও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কেরলে গিয়েছিলেন রাজ্যপাল। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তদন্তের ভয়ে পালিয়েছেন। তার সাথে শ্লীলতাহানি করেছে, আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি তদন্ত সহযোগিতা করুন, পালাচ্ছেন কেন? যতদিন পদে আছেন সিভি আনন্দ বোস, ততদিন তাঁর বিরুদ্ধে তদন্তের অধিকার নেই কারো। তবু অনুসন্ধান শুরু করেছে কলকাতা পুলিশ। রাজভবনের ওসির কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছিল লালবাজার, ডেকে পাঠিয়েছিল রাজভবনের কর্মীদের। শাসক দল এখন কার্যত ধর্ষক আখ্যা দিতে চাইছে রাজ্যপালকে। আর যাঁদের বিরুদ্ধে দলে দলে রাস্তায় নেমে নির্যাতনের প্রতিবাদে সরব সোচ্চার হয়েছিলেন সন্দেশখালী মহিলারা, এই তৃণমূল এখন প্রমাণ করতে চাইছে ধর্ষক না সেই শাহজাহানরা। আমাদের দলনেত্রী প্রত্যেকটা সভায় যেটা বিজেপি প্ল্যানিং করে করছে, এটা বিজেপির প্ল্যান্ড, এটা বিজেপির প্ল্যান্ড গেম। উনি সব জায়গায় বলতেন যে সন্দেশখালী ঘটনাটা পুরোপুরি বিজেপির সাজানো। আজকে সেটা প্রমাণিত। তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? না, সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে। বাট প্রাথমিকভাবে
আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। আজ কালিমা লিপ্ত রাজভবন। কালিমা মোছার চেষ্টা হচ্ছে শাহজাহানদের মুখ থেকে। রাজভবনের বিরুদ্ধে অভিযোগ থেকে সন্দেশখালী নিয়ে ভিডিও, যে সন্দেশখালীর আতঙ্কে শাসকের কথাতেই তা স্পষ্ট। সন্দেশখালীর কালিমা মোছার যত চেষ্টাই হোক, শাহজাহানরা কি করেছে তা জানে বাংলার আম জনতা। কিন্তু রাজভবন কি স্বচ্ছ? রাজভবনের গায়ে লাগা সেই কালিমা মোছার দায়িত্ব নিতে হবে রাজ্যপালকেই। তিনি বলেছেন লড়াই করবেন, চক্রান্তের শেষ দেখে ছাড়বেন। কিন্তু এতদিন কেন বোধোদয় হয়নি সিভি আনন্দ বোসের? তিনি যখন বাংলার রাজ্যপাল হয়ে এসেছিলেন তখন জানতেন না ভোট পরবর্তী হিংসার কথা? জানতেন না জাতীয় মানবাধিকার কমিশনের সেই মন্তব্য, বঙ্গে নেই আইনের শাসন, আছে শাসকের আইন? অথচ বোস এসে মন দিয়েছিলেন বাংলার হাতে খড়িতে। একের পর এক ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে ছাড়া রাজ্যপাল হিসেবে বাংলার মানুষ কার্যত পায়নি সিভি আনন্দ বোসকে। পঞ্চায়েতের ভোটে হিংসা দেখে ইতিউতি ঘুরেছেন, কিন্তু কিছু কি করেছেন? নারী নির্যাতনের কাহিনী শুনে গিয়েছিলেন সন্দেশখালীতেও, কিন্তু কি করেছিলেন? তার মুখে শোনা যায় একটাই ভাঙা রেকর্ড, আইন চলবে নিজের পথে। আইন যদি নিজেই নিজের পথে চলতে পারে তবে শাহজাহানকে ধরতে কেন লেগেছিল ৫৫টা দিন? কেন মার খেয়েছিলেন ইডি আধিকারিকরা? ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তদের ধরতে গিয়ে কেন আক্রান্ত হয়েছিলেন এনআইএ আধিকারিকরা? রাজভবন কি নিয়েছিল কোনো পদক্ষেপ? ১০০ দিনের কাজের টাকা কিংবা আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ জানাতে দুটো দিন রাজভবনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সরকারের কেউ না হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল কি প্রশ্ন করেছিলেন সরকারি কাজ নিয়ে তার সকাশে অভিষেক কেন? কেন আসছেন না মুখ্যমন্ত্রী? কেনই বা সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন না কোনো মন্ত্রী? তখন আইন সংবিধানের কথা মনে পড়েনি আইনের রক্ষাকর্তা? নবান্ন ও কালীঘাটের সৌজন্যে যখন সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী হচ্ছেন একজন, রাজভবন কিভাবে শিলবহর বসায় তাতে? আজ তারাই শাহজাহানের কালিমা মুছতে কালিমা লেপে দিচ্ছে রাজভবনের গায়ে। শাহজাহানদের ক্ষমতায় আনার ফল যেমন ভুগেছে সন্দেশখালী, তেমনি শাহজাহানদের প্রতি সৌজন্য দেখানোর ফল কি ভুগছে না রাজভবন? তাই কি আজ সৌজন্য ভুলে সংবিধানের কথা আঁকড়ে নির্দেশিকা জারি করতে হচ্ছে রাজ্যপালকে? রাজভবনকে আঁকড়ে যখন শাহজাহানরা বাঁচতে চায় তখন রাজভবনের দায় থাকে শাহজাহানদের চিহ্নিত করা। রাজভবনের দায় আছে রাজভবনের গায়ে লাগা কালিমা মোছারও। একের পর এক ঘটনায় এই রাজ্যপালের নীরব নিষ্ক্রিয় দর্শক হয়ে বসে থাকার ফল কেন ভুগবে বাংলার মানুষ? শাহজাহানদের গায়ে কালি মুছতে বড় শাহজাহানদের হাতে কেন কালিমা লিপ্ত হতে হবে বাংলার মেয়েদের? কালো চশমা খুলে যদি সাদা চোখে সব কিছু বোঝার চেষ্টা করতেন রাজ্যপাল, তাহলে হয়তো আজ কালি লাগতো না রাজভবনের গায়ে। সন্দেশখালীর মহিলাদেরও কালিমা লিপ্ত করার সাহস পেতেন না শাহজাহানরা। ক্যালকাটা নিউজ। এটা ঠিক যে রাজ্যপাল যার বিরুদ্ধে অভিযোগ এবং এই জায়গায় তদন্তের পাঠ সম্বন্ধে একটা সাংবিধানিক যে এখতিয়ার, সেটা সম্পর্কিত জায়গাগুলো তাকে আজকে বিবৃতির মাধ্যমে তিনি সামনে নিয়ে এসছেন যে পুলিশ যদি অনুসন্ধান চালায় তার কি এখতিয়ার রয়েছে। সংবিধানের জায়গাগুলোকে তিনি সামনে নিয়ে এসে তিনি তার সাংবিধানিক জায়গাটাকে স্পষ্ট করছেন। কিন্তু একটা বিষয় যে অভিযোগ, মানে আমাদের রাজ্যে একজন মহিলা তার যদি শ্লীলতাহানি হয় সেটা যেমন সব থেকে বড় প্রশ্নের জায়গা, ঠিক তেমনই সন্দেশখালীতেও শ্লীলতাহানি হয়েছে সেটা প্রবল প্রশ্নের জায়গাও অ্যারাইজ করে। কিন্তু একটা বিষয় খুব স্পষ্টত আমরা বুঝতে পারছি না, মানে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী তিনি প্রশ্নের মুখে নির্যাতিতদেরকে ফেলে দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেলে দিচ্ছেন, রাজভবনে অভিযোগকারিনীর পাশে দাঁড়াচ্ছেন। আমার মনে পড়ে যাচ্ছে সেই পার্ক স্ট্রিটের ঘটনাবলী থেকে কি একটা বেশ বলেছিলেন তিনি, কি ঘটনা, আবার তিনি হাসকালিতে কি বেশ একটা তত্ত্ব দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যখন যে ঘটনাগুলো শাসকের বিরুদ্ধে হয়ে যাচ্ছে তখন এই ধরনের মন্তব্য মানে কেন? এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমার তো অবশ্যই বড় প্রশ্ন যে আজকে কলকাতা পুলিশ তারা তো আজকে সঠিক ওয়ে আউটটা দেখাতে পারতেন, সঠিক দিশাটা নির্যাতিতাকে দেখাতে পারতেন যে কিভাবে কোথায় গেলে পরে দিক নির্ণয় হবে, আপনার সঠিক তদন্ত সেটা হতে পারে।
আমরা তো মানে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশের তুলনা টানি, মানে আমাদের রাজ্যের প্রশাসন টানে, সরকার টানে। যখন রাজ্যপালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায় না জানেন তারা, তখন কেন তাহলে তাকে এক জায়গা থেকে অন্য জায়গা, অন্য জায়গা থেকে আরেক জায়গা, তারপরে মানে আউটপোস্ট থেকে আমরা দেখেছি হেয়ার স্ট্রিট থানায় তার যাওয়া, অভিযোগ নেওয়া, এতগুলো জায়গা কেন আসবে? তাহলে পরে কি সংবিধান বা এই সংক্রান্ত বিষয়গুলো তাদের মানে আয়ত্তেই নেই? তাহলে তো বড় প্রশ্ন উঠে যাবে। নাকি রাজনীতিটাকে মূলত হাতিয়ার করা বা ইস্যুতে বেঁচে থাকা, এটা প্রশ্নের জায়গা কোনটা? আপনারা অবশ্যই আজকে ডিসাইড করবেন, কারণ রাজ্যপালের এই জায়গাটা ধরেই আমরা আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে চাই। আমাদের সঙ্গে যারা উপস্থিত, পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র। মণিকাঞ্চন দাকে অনেক স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। চন্দন দাকে অনেক স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা গৌরব মজুমদার। গৌরব দাকে অনেক স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক নেতা রতন চক্রবর্তী, তৃণমূলের পক্ষে হয়ে কথা বলছেন। রতন দাকে অনেক স্বাগত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আমি প্রশ্নটা ছুড়ে দিই মণিকাঞ্চন দা, প্রথমে আপনার কাছ থেকেই আসবার চেষ্টা করি, কারণ এই জায়গাটা আমরা বুঝতে পারছি না। যে প্রশ্নটা আমি রাখলাম, যে রাজনীতি করাটাই কি উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের? দেখুন, আমি আগের দিনও আপনারা শো করেছিলেন যে পার্থ চ্যাটার্জি আর কুণালের বিষয় নিয়ে। আমি সেদিনও বলেছিলাম এটা নজর ঘোরানোর একটা প্রোগ্রাম। আজকে দেখুন দুদিনের মধ্যে প্রমাণ হয়ে গেল এটা কিছুই না, নিজেদের মধ্যে একটা ভালোবাসা, কাছে আসা, দূরে যাওয়া, মন কষাকষি, অভিমানের লড়াই। আর সেটা নিয়ে বাংলার মিডিয়া এবং বাংলার জনগণকে যাতে মূল বিষয় থেকে দিকভ্রষ্ট করা যায় তারই একটা পদক্ষেপ। যখন সন্দেশখালি নিয়ে দীর্ঘদিন ধরে এদের দাবিকে নস্যাৎ করে দিয়ে আস্তে আস্তে বিভিন্ন ইস্যু বেরিয়ে আসছে, ঠিক তখনই এক একটা ইস্যু, কিন্তু কোনো ইস্যুটাই ঠিক মানে পাচ্ছে না, সেট আপ হচ্ছে না ঠিকঠাক। মানে মমতাদি যেমনভাবে বলে না, কপাল একটা সময় থাকে, আমরা নিয়তি বলি, তো ওর এখন হচ্ছে শনি গ্রহ চলছে, কিছুতেই যেন ঠেক খাচ্ছে না, যা করছে তাই যেন ওনার এগেনস্টে চলে যাচ্ছে। এরকম একটা অবস্থা সিপিএমের 2011 এসেছিল, যা করছিল তাই এগেনস্টে চলে যাচ্ছিল। ঠিক মমতা ব্যানার্জির এখন তাই হয়েছে, যা করছে তার যেন এগেনস্টে চলে যাচ্ছে। প্রথমে কি করলো, ডাইভারশন করানোর জন্য কুণাল পার্থর একটা নাটক তৈরি করলো, নাটকটা পাবলিক খেলো না। তারপরে কি করলো, আপনার রাজ্যপালকে নিয়ে একটা কেস খাওয়ানো শ্লীলতাহানির, যেখানে যেটা আপনি এতক্ষণ ধরে বললেন, আমি আর যাচ্ছি না, ডিটেলসে যাচ্ছি না, সেটাও মানুষ খেলো না। জানে যে একজন রাজ্যপালের এগেনস্টে স্টেট পুলিশ ইনকোয়ারি করতে পারে, ইনভেস্টিগেশন করতে পারে না, অনুসন্ধান করতে পারে, তদন্ত করতে পারে না। একদম আইনে যারা একদম জেনারেল কনস্টেবল তারাও জানে। তা সত্ত্বেও মানুষকে শুধু এইগুলোকে নিয়ে এয়ারটাইম মিডিয়াতে রেখে মানুষের ডাইভারশন করা। নাম্বার 3, কালকে আপনারা দেখলেন ফেক ভিডিও, যেটাও প্রমাণ হয়ে গেল ফেক ভিডিও। এখান থেকে মানুষের নজর ঘোরানোর একটা চেষ্টা চলছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর আজকে আমি দেখলাম যে শেখ শাহজাহানকে মমতা ব্যানার্জি, দেখুন রাস্তায় কোনো স্টেজে দাঁড়িয়ে, ডায়াসে দাঁড়িয়ে বলছে, সেই কথাটা কিন্তু ডকুমেন্টেড না। কিন্তু একজন মুখ্যমন্ত্রী যখন বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে কোনো স্টেটমেন্ট দেন, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য ডকুমেন্টেড হয়ে যায়। এই মমতা ব্যানার্জি শেখ শাহজাহানকে বলেছিল। আমি প্রসঙ্গটা মণিকাঞ্চন দা একটু পরে আসছি, আপনি যেটা বলছেন, কিন্তু আমি প্রথমে রাজ্যপালের প্রসঙ্গটাকে নিয়ে আমি একটুখানি কথা বলতে চাই, আলোচনা করতে চাই। আমি এর পরে এই প্রসঙ্গতেই আসবো, আপনি যেটা বলছেন। আমি রতনবাবুর কাছে আসবার চেষ্টা করবো ঠিক এই জায়গাটা থেকেই। মানে আমরা তো প্রত্যেকেই চাই যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের এই বাংলায় হোক, আমাদের গোটা দেশে হোক, নারীদের সুরক্ষাটা হচ্ছে সব থেকে বড় জায়গা। প্রশ্ন সেই জায়গায় যদি যিনি নির্যাতিতা হয়ে থাকেন, সঠিক তদন্তে সবটা উঠে আসুক। কিন্তু যদি এই প্রসঙ্গে আমরা এই ধরনের ছবি দেখতে পাই, তাহলে পরে প্রশ্নটা অনেকটা বড় আকারের উঠে আসে। রতনবাবু, আপনার কি মনে হয়? আসলে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, একটি মেয়ে, তিনি নির্যাতিতা, তিনি বাইরে বলেছেন, সবাই সেটা দেখেছে। এখন আপনাদের সাথে আমার একটা জায়গায় ডিফার করছে, অভিযোগটা রাজ্যপালের বিরুদ্ধে। আপনারা জানেন সংবিধানের রাষ্ট্রপতি এবং রাজ্যপাল এদের একটা রক্ষা কবচ আছে। তাহলে পুলিশের কাজ কি? পুলিশ অবশ্যই মেয়েটির কথা শুনবে, মেয়েটি যে ডায়েরি করেছে করবে। ইট ডাজেন্ট মিন যে যেহেতু রক্ষা কবচ আছে তাই পুলিশ চুপ করে থাকবে, ব্যাপারটা তা নয়। পুলিশ এই প্রসেসগুলো
এই প্রসেসগুলো রেডি করে রাখে। যদি যদি ঘটনাচক্রে এই অভিযোগে রাষ্ট্রপতি রাজ্যপালকে সরিয়ে দেয়, তখন সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাক্ট করবে, তখন যেন আর দেরি না হয়। দ্যাট ইজ দি কজ ফর দি ইনভেস্টিগেশন। সবই বুঝলাম দাদা, কিন্তু ইনভেস্টিগেশনের জায়গাটা আপনি একটুখানি বলুন, মানে যেটা এখতিয়ার যেটা এখতিয়ার বহির্ভূত। না না না, এখতিয়ার বহির্ভূত এটাই যে পুলিশ রাজভবনে ঢুকতে পারবে না, এক। তাহলে পুলিশ বাইরের প্রসেসটা করতে পারবে? মেয়েটির অভিযোগ শুনবে না পুলিশ? আপনাদের কি বক্তব্য? মেয়েটি কাঁদছে, মেয়েটি বলছে এই ঘটনা ঘটেছে, তার কথাগুলো শুনতে হবে, এন্ড দ্যাট শুড বি রেকর্ডেড। সেটা রেকর্ড করতে হবে, তাকে এফআইআর করতে হবে। এবার এফআইআর করে এরপরে পুলিশের যে কাজ, পুলিশ চেষ্টা করবে সিসিটিভি দেখার, কিন্তু যতক্ষণ না রাজভবনে এন্ট্রান্স পাচ্ছে, সংবিধান যেহেতু তাকে বিশেষ রক্ষা কবচ দিয়েছে, সেখানে যতক্ষণ না ঢুকতে পারছে সিসিটিভি কভারেজ তারা পাবে না, আমার এটা ধারণা। আচ্ছা, এই জায়গায় পুলিশ তার কাজটা রেডি করে রেখেছে। এবং আপনি এটাও জেনে নিন যে হয়তো এমনও হতে পারে, আপনারা খবর পেয়ে যাবেন, যে এই রাজ্যপালকে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে বোধহয় বেশি সময় লাগবে না। কারণ মনে রাখতে হবে, একটা জঘন্যতম অভিযোগ যদি কোনো উচ্চপদস্থ রাজ্যপালের এগেনস্টে হয়, তাকে রাজ্যপাল হিসাবে রেখে দেওয়া এই রাজ্যে আমার মনে হয় রাষ্ট্রপতির পক্ষেও খুব বুদ্ধিমানের কাজ হবে না। জাস্ট ইউ ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন্স। চলুন, গুরুত্বপূর্ণ বিষয়, চন্দনদার কাছে আসবো। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, মানে অভিযোগকারীর মা হচ্ছেন তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমি এই কারণে বলছি না, কারণ ইমপ্ল্যান্টেড হয়তো মনে হতে পারে, অনেকেই এই অভিযোগ করছেন এই গোটা ঘটনা। কিন্তু প্রশ্নের জায়গাটা হচ্ছে, এক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই তৃণমূলের জায়গাটা প্রকাশ্যে আসছে, কিন্তু অভিযোগকারিনী খুব স্পষ্ট, তিনি মহিলা এবং তার এই অভিযোগ। রাজ্যপালকে আজকে গোটা বিষয় নিয়ে তার জায়গা থেকে দাঁড়িয়ে তাকে ডিসাইড করতে হবে বা তার সেই ব্যাখ্যার জায়গা আসবে। কিন্তু চন্দনদা, প্রশ্ন তো এই জায়গাতেই যে কালিমালিপ্ত তো রাজ্যপাল, বিশেষ করে রাজভবন হলো আছে, সেই দাগটা মোছা এবং এই চক্রান্ত বা হোক না হোক, কিন্তু প্রশ্নের জায়গাটা তো আসছেই। না, এটা খুব স্বাভাবিক প্রশ্ন, কারণ রাজভবনকে ঘিরে যে প্রশ্নটা উঠেছে, এটা শুধু কালিমালিপ্ত না, এটা মূলত একটা নির্দিষ্ট কন্টামিনেশন, যাকে বলি, একটা বিষক্রিয়া, রাজনৈতিক বিষক্রিয়া পশ্চিমবাংলাতে চলছে প্রতিনিয়ত। সাধারণ মানুষ বুঝতে পারছেন, পশ্চিমবাংলার শাসক দল, কেন্দ্রের শাসক দল তুতু মায়ে বিভিন্ন জায়গায় এক একটা ডাইমেনশন করে, যেখানে ডেভেলপমেন্ট ইস্যু হতে পারে এই নির্বাচনে, ঠিক নির্বাচনের মুহূর্তগুলোকে তুমি দেখো, 7টা ফেজের নির্বাচন, 7টা অভিমুখ তৈরি করে দেওয়া, প্রতিটি নির্বাচনের মধ্যবর্তী সময় নতুন নতুন খবর, একটি খবরও রিলেট করে না যে কারণে আমাদের দেশ নির্বাচনে যায়, যে কারণে আমাদের দেশ নির্বাচিত করে এবং সেই নির্বাচনে একটা সরকার গঠিত হয়। তুমি একটি কারণ দেখাতে পারবে? কি প্রধানমন্ত্রী বলছেন, কি মুখ্যমন্ত্রী বলছেন, এবং তার সাথে সাথে তাদের সভা পরিষদরা কী বলছেন? আমার কাছে সবথেকে বড় প্রশ্ন এখানে, যে আজকে এই ইস্যুগুলোকে বাইরে রেখে আমরা যে আলোচনা করছি, কালিমার আলোচনা, এই কালিমার আলোচনাটা খুব স্বাভাবিক। তার কারণ এখানে সন্দেশখালি দেখেছি, কিছুদিন আগে সন্দেশখালির একজন মানুষকে দেখেছি যিনি সন্দেশখালিতে মূল অভিযুক্ত। আমরা দেখেছি কিভাবে রাজ্য সরকার তাকে বাঁচাতে মরিয়া প্রচেষ্টা করেছেন। আবার ঠিক পাশাপাশি এটাও দেখেছি, ওই সন্দেশখালিতে রাজনৈতিক ফায়দা তুলতে যারা যারা সেখানে সেদিনকে উপস্থিত, অর্থাৎ অন্যান্য দল যারা কংগ্রেস সহ বাম সহ, তারাও সেদিনকে সমব্যথী হয়ে ওখানে দাঁড়িয়েছিল, রাজনীতি করবার উদ্দেশ্যে শুধু নয়, এবং তার সাথে সামাজিক একটা বড় ভূমিকা ছিল। সেখানে দাঁড়িয়ে আমরা যে প্রশ্ন তুলেছি, সেই প্রশ্নর বিনিময়ে এখানেও তুতু মায় হলো, একজন প্রার্থীকে বাছাই করে নেওয়া হলো। ওই ইস্যুটা একটা ইগনাইটেড ইস্যু, সেই ইস্যুটাকে আরেকটু বেশি অ্যাডভান্টেজ নেওয়া। তো ইট ইজ অ্যাডভান্টেজ অফ পলিটিক্স। এইটা যদি হয় তাহলে মানুষের কাছে প্রশ্নটা বড় আকারে থাকবে। এবার আসছি রাজ্যপাল, খুব সিম্পল। রাজ্যপালের প্রসঙ্গ আমরা বারবার বলছি, রাজ্যপাল একটা মিকি পার্সোনালিটি তৈরি করে ফেলেছেন অলরেডি। আমরা বারবার বলছি রাজ্যপালের প্রসঙ্গ তুমি দেখবে, রাজ্যপালের কাছে ইদানিং আমরা অলমোস্ট যাই না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, দলের পক্ষ থেকে বলছি। তার কারণ আমরা বিরোধীরা সবসময় ডিপেন্ড করি রাজ্যপালের মতো সাংবিধানিক প্রধান। আমাদের অভিযোগ আমরা তাকে জানাই, আমরা কনসালটেশন করি। একটা রাজ্যপাল, অন্তত দুটো রাজ্যপাল আমার এখানে এসছেন, পরপর দুজন, কারোর কাছে মনে হয়েছে যে পক্ষপাতমূলক আচরণের বাইরে তারা আচরণ করবেন? সেখানে কোনো রাজ্যপাল কাঁদতে শুরু করে দেন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী যদি খুন হয়ে যান, কিন্তু শোনেন না অন্য রাজনৈতিক কর্মীরা
তাদের পরিবারের দুর্দশার কথা, যারা খুন হয়ে যাচ্ছেন, যারা আক্রান্ত হচ্ছে। এই রাজ্যপালকে আমরা দেখেছি আমাদের পঞ্চায়েত নির্বাচনে 59 জন মানুষ খুন হয়ে গেল, এই রাজ্যপালকে দৌড়তে দেখেছি। এই রাজ্যপালকে দেখেছি উনি নাকি প্রোটেক্টর। এই রাজ্যপালকে আমরা বারবার দেখেছি সর্বত্র গিয়ে উপস্থিত হয়ে যান, যেখানে একটা মাইলেজ, যেটা আমরা বারবার বলছি, একটা ফোকাল মাইলেজ তোমাদের মতো টেলিভিশন চ্যানেল বা সব টেলিভিশন চ্যানেল বা সংবাদ মাধ্যম দেখাবে, এই একটা উদ্দেশ্য থাকে। আর ঠিক তাই এমন একটি ঘটনা ঘটলো যেখানে রাজ্যপালকে সামনাসামনি অ্যাটাক করা হলো। এবং এটা আমি অবশ্যই বলবো, যেখানে শ্লীলতাহানির প্রসঙ্গটা যদি সত্যি হয়ে থাকে তাহলে অ্যাকশন নেওয়া উচিত। যদি সত্য না হয়ে থাকে, ফেব্রিকেটেড হয়ে থাকে, তার কারণ যেভাবে রাজনৈতিক ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাতে তুমি আবারও বলছি উন্নয়নকে ঘিরে যে নির্বাচনের মধ্যবর্তী অবস্থাতে এই প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। আমি এখানে বলে শেষ করছি মণিময়, যে আজকে আমাকে বুঝতে হবে 4 তারিখের পরে এই ইস্যুগুলো কি ইস্যু থাকবে, 4 তারিখের পরে ইস্যু থাকবে কি না। অর্থাৎ বড় প্রশ্ন এখানে। আবারও বলছি, মানুষকে বলবো উন্নয়নের মাপকাঠিতে অন্তত এই মুহূর্তে হিসাব নিকাশ করুন, রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর মন্তব্যে নয়। গৌরবদার কাছে আসবো, তার আগে আমাকে একটা বিরতি নিতে হবে। কিন্তু এই জায়গায় অবশ্যই এই অভিযোগকারিনীর পরিবারের সঙ্গে শাসক যোগ বড় প্রশ্নের জায়গা তুলে দিয়েছে এবং জনগণের নজর ঘোরাতে কি শ্লীলতাহানির অভিযোগ, এই প্রশ্নটাও ব্যাপকভাবে বড় হয়ে দেখা দিয়েছে। কিন্তু আবারও বলবো, শ্লীলতাহানির মতন ঘটনার উপযুক্ত তদন্ত হোক। যে ঘটনা এখানে ঘটেছে বলে অভিযোগ, সন্দেশখালীতেও সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শাহজাহানরা জেলের কাঠগড়, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মরিয়া চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসে। এক্ষেত্রে কেন এরকম, এক্ষেত্রে কেন এরকম, এটাই তো বড় প্রশ্নের জায়গা। গৌরবদার কাছে আসবার আগে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবে। ফিরেলা বিরতির পর দেখুন, এই মুহূর্তে যে বক্তব্যটা শোনাবো তা হচ্ছে, আমরা এই নির্যাতিতার গ্রামে গিয়েছিলাম এবং সেখানে কিছু বক্তব্য শোনবার চেষ্টা করেছিলাম। এখন নির্যাতিতার গ্রামের মানুষজন তারা কি বলছেন তাকে নিয়ে এটা শোনাবার চেষ্টা শুনুন। কেরোসিন তেলের ডিলার ছিলেন, আর বাকি হচ্ছে ওই গ্যাস ব্যবসা, মানে একটা মাধ্যমে গ্যাস ব্যবসা করতেন, এইটুকু। আর ওই পৌরসভা গঠিত হয় তখন ওনার স্ত্রী এখানে ওই তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের 8 নম্বর ওয়ার্ডে। উনি তো তৃণমূল করতেন, আগে তৃণমূল করতেন, এখন কি করে সেটা আমি বলতে পারবো না। ডাইরেক্টলি কোনো রাজনীতি নয়, তবে প্রথম পৌরসভা নির্বাচনের সময় ওনার স্ত্রী জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। এখন তো শাসক দলের সঙ্গেই সবাই আছে, এখন স্বাভাবিকভাবে বাইরে শাসক দল, ভিতরে কি সেটা তো সম্ভব নয়, অতএব হতেই পারে, কারণ ব্যবসা করেন। এখন ব্যবসাদাররা ম্যাক্সিমামটাই যে যাই মনে থাকুক না কেন, তারা কিন্তু শাসক দলের পক্ষেই তারা কথাটা বলে। এই প্রশ্নটাই বড় প্রশ্নের জায়গা। আমি গৌরবদার কাছে আসবার চেষ্টা করবো। গৌরবদা, এটা বক্তব্য, গ্রামে আমরা কথা বললাম, এইগুলো উঠে আসবে। সেটা হচ্ছে যে আমি এই রাজ্যপালের এই প্রসঙ্গে আসার আগে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার একবার ইতিহাসটা আপনাদের ঘাঁটতে বলবো। তার একটা ইতিহাস আছে। তিনি দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি বলেছিলেন যে তার নাকি শাড়ি আটকে গেছে, কী সব কোথায় কোথায় কী সব করেছিলেন। তারপরে যে পশ্চিম মেদিনীপুরে রফিক, বক্তার মণ্ডল, এইসব অনেক কিছু করেছিলেন, অনেক নাটক করেছিলেন, অনেক কিছু খাড়া করবার চেষ্টা করেছিলেন, লাস্ট পর্যন্ত কিচ্ছু দাঁড়ায়নি। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী এই করেই তিনি হচ্ছে যে রাজনীতি করে গেছেন। এখন দাঁড়িয়ে এই যে রাজ্যপালের যে বিষয়, আমি বলছি যে এই রাজ্যপালকেই তো মুখ্যমন্ত্রী হাতে খড়ি দিয়েছিলেন না। এই রাজ্যপালের কাছেই তো অভিষেক বাবু ওই দাবি জানাতে গেছিলেন এবং বাইরে বেরিয়ে রাজ্যপালের প্রতি হচ্ছে যে সার্টিফিকেট দিয়েছিলেন। আবার এখন এই রাজ্যপালের বিরুদ্ধে হচ্ছে যে অভিযোগ। আমি জানি না এই অভিযোগ সত্য কি মিথ্যা, সে তো পরে দেখা যাবে। কিন্তু এই যে ভোটের সময়, এই যে নির্বাচনের সময়, এই সমস্ত ইস্যুকে বাদ দিয়ে আজকে রাজ্যপালের এই যে ইস্যু, হঠাৎ করে এই ইস্যু উঠে তুলে ধরার দরকার কী ছিল, কী প্রয়োজন ছিল? আসলে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে তার অবস্থা খারাপ বুঝতে পেরেছে, আর তার সঙ্গে দাঁড়িয়ে বিজেপিও এই রাজ্যে সমান তাল মিলিয়ে চলছে। সুতরাং এই তৃণমূল এবং বিজেপির মধ্যে যে হচ্ছে যে খেলা, সেই খেলাকে মোড় ঘোরানোর জন্য মানুষের কাছে তো প্রমাণ হচ্ছে বারবার, এই মোড় ঘোরানোর জন্য কোনো একটা ইস্যুকে হচ্ছে যে প্রয়োজন ছিল, তার জন্যই এই রাজ্যপালের ইস্যু হচ্ছে যে খাড়া করা হয়েছে। এই ইস্যু চন্দনদা বলছিলেন যে 4 তারিখের পর, আমি বলছি 4 তারিখের পর কেন, আর 2-3 দিনের পরই যে এই ইস্যু থাকবে না। আপনিও ভুলে যাবেন, আমরাও ভুলে যাব, বাংলার মানুষও ভুলে যাবে। এই ইস্যু থাকবে না। আসলে মুখ্যমন্ত্রী এই কাজগুলো করে থাকেন। আপনি বলুন, আপনি আপনার বলবার সময় বলছিলেন যে পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, পরের পর ঘটনা। মুখ্যমন্ত্রী কি বক্তব্য রেখেছিলেন?
উনি হচ্ছে যে ওনার কাছে ফসলের দাম চাইতে গেছিল শিলাদিত্য, উনি কি বলেছিলেন সেখানে দাঁড়িয়ে? আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী তার কথা বলছেন কান্নায় বুক ফাটছে তার, অথচ সন্দেশখালীর মহিলাদের জন্য কিছু বুক টুক ফাটেনি। কি বলবো বলুন তো ওনার এই কান্নার কথা? উনি তো অনেক সময় অনেক কিছু কাঁদেন, তারপরে কান্না ভুলে যান। সেই কান্না হচ্ছে যে তিনি একদম ভুলে যান। উনি এই সন্দেশখালীর জন্য কেঁদেছিলেন, ওনার বুক ফেটে গেছিল, আবার এখন বলছেন যে না, ওই যে অভিষেকবাবু বললেন যে না, শাহজাহানের বিষয়ে আমরা হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কথাটা হচ্ছে, আপনি ভাবুন, একজন মহিলা তিনি কোর্টে গিয়ে জজের সামনে তিনি তার বয়ান দিচ্ছেন যে তাকে নির্যাতন করা হয়েছিল, রাত্রিরে ডেকে পার্টি অফিসে ডেকে পিঠে বানানোর কথা বলা হয়েছিল, এই সমস্ত কিছু। ওখানে সন্দেশখালীতে মহিলারা রাস্তায় নেমেছিলেন এবং তাদের যে উপরে যে নির্যাতন হয়েছিল, একজন মহিলা না, একাধিক নয়, প্রায় 600 মহিলা হচ্ছে যে বলেছিলেন যে সন্দেশখালী জুড়ে এই শাহজাহান, শিবু, উত্তম সহ যে এই যে সিরাজ যা আছে, তাদের যে অত্যাচার হচ্ছে যে সন্দেশখালী জুড়ে হচ্ছে যে চলেছিল, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিলেন। তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ, শুধু না প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার জন্য আজকে শাহজাহানকে হচ্ছে যে 56 নাটকের মধ্যে দিয়ে পুলিশকে হচ্ছে যে গ্রেপ্তার করতে হয়। এবং আমরা পরে খবরের কাগজ এবং বিভিন্ন রিপোর্টে জানতে পারি যে শাহজাহান ওই সন্দেশখালী থেকে 10, কখনো 15, কখনো 20 কিলোমিটারের মধ্যে হচ্ছে যে ঘোরাঘুরি করছিলেন। অথচ প্রাক্তন ডিজি তিনি রাত্রিবেলা ওখানে রাত কাটিয়েছেন, ঘুরে বেরিয়েছেন, তিনি হচ্ছে যে সে তো গেল। মানে তাহলে কি শাসক দলের একটাই ইস্যু, সেটা হচ্ছে রাজনীতি আমি করব, মানে এটাই একটা একমাত্র উদ্দেশ্য? আচ্ছা, রতনবাবু কিছু একটা বলতে চাইছিলেন, বলুন। আমার বক্তব্য একটাই, সিপিআইএমের প্রতিনিধি বলুক যে রাজ্যপালের ক্ষেত্রে যে মেয়েটি অভিযোগ করেছে এটা কি সাজানো, পরিষ্কার করে বলুন। আমি না ওই ভাষা বা সিপিএম সারা জীবনই পলিটিক্স করে, ভাষা ওনার সব বোঝেন, চপলা সর্দার, অমুক তমুক অনেকগুলো বললেন। আলটিমেটলি দে আর রিজেক্টেড বাই দি পিপল ইন পার্লামেন্ট, ইন অ্যাসেম্বলি। আমার প্রশ্ন হচ্ছে ভাষা কথা নয়, সোজা কথা বলো। হয় বলতে হবে কি বলবো, রাজ্যপালের বিরুদ্ধে যে মেয়েটি অভিযোগ করেছে তোমার কি মনে হচ্ছে যেটা সাজানো? রাজ্যপালের বিরুদ্ধে মহিলা অভিযোগ বলতে হবে, তাহলে তুই জবাব দেবো। না বলুন না, আপনি তো বলেছেন। না, আমি বলি রাজ্যপালের বিরুদ্ধে যা অভিযোগ হয়েছে সেটা সত্য কি মিথ্যা তো প্রমাণ হবে তার তদন্তে, নির্দিষ্ট তদন্তের পরিপ্রেক্ষিতে। আমি তো এখানে বসে সুপ্রিম কোর্টের বিচারপতির ভূমিকা পালন করতে পারবো না। কিন্তু আপনি আমাকে বলুন যে এই যে পার্ক স্ট্রিট, হাঁসখালি, কামদুনিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলোকে আপনি সমর্থন করেন কিনা আপনি বলুন। কোন কথাগুলো? এই যে পার্ক স্ট্রিটে বলেছিলেন সাজানো ঘটনা, কামদুনি, হাঁসখালিতে বলেছিলেন প্রেমের সম্পর্ক, কামদুনিতে কি সব দেখতে পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তুমি ডিস্টর্ট করছো। আপনি বলুন প্রেমের সম্পর্ক, এই একটা কথা উনি বলেননি, তুমি ডিস্টর্টেড। ইউ শুড নট পাস এনি ডিস্টর্টেড কমেন্ট। ডিস্টর্টেড কমেন্ট করো না। লেট মি ফিনিশ। আমায় এবার শেষ করতে দাও, আমায় এবার শেষ করতে দাও। বলুন না। আমি সোজা কথা বলছি। রাজ্যপালের ঘটনায় রাজ্যপালের যদি মোরালিটি থাকে, রাজ্যপালের যদি নীতিবোধ থাকে, রাজ্যপালের মধ্যে যদি নৈতিকতা থাকে, রাজ্যপাল দাঁড়িয়ে এসে বলুক আমার বিরুদ্ধে যে তদন্ত হবে, আই এম রেডি টু ফেস ইট। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায়, আরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল নয়, দুর্নীতির অভিযোগ হচ্ছে, সেই দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে খোলাখুলি তদন্ত হোক। আমি কোনো কোর্টে যাব না, আমার ভাইপো কোনো কোর্টে যাবে না বাঁচতে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলুন। এই কোর্টে যাওয়ার প্রভিশন আছে কি নেই বিচার ব্যবস্থা? আরে আপনার যদি, আমার যদি, হোয়াট হেল ইউ আর টকিং? আপনি তো নিজেকে সব বিরোধিতা করছেন। আমি ক্লিয়ার, আমার বিচার ব্যবস্থায় যাওয়ার অধিকার আছে কি আছে নেই আগে বলুন। ডেফিনেট, এটা তো নরমাল ন্যাচারাল ওয়েতে, মানে যেভাবে একটা ভাইরাল ভিডিওকে সামনে নিয়ে এসে সোচ্চার হওয়া তৃণমূল। এবার আমার কথা বল। আসছি আমি মণিকাঞ্চন দা কিছু অ্যাড করবেন সেখানে, বলুন মণিকাঞ্চন। আমি একটি দল, গৌরব তার দলের সরকার 34 বছর রাজ্যে ক্ষমতায় ছিল, আর রতনদার দলের সরকার 13 বছর আছে। রতনদাকে আমার প্রশ্ন যে সিপিএমকে সরিয়েছে, আজকে বানতলায় জ্যোতি বসু বলেছিল কি আমরা সবাই জানি, সিঙ্গুর নন্দীগ্রামে কি বলেছিল সিপিএম আমরা সবাই জানি, ঠিক সেম লাইনগুলো মমতা ব্যানার্জি বলছে। এর আগে আমার এখানে এক রাজ্যপাল, যথাসম্ভব আমি খুব ভুল না হলে বীরেন যে শাহ, তাকেও কিন্তু এরকম একটা শ্লীলতাহানির কেস থেকে সিপিএম সরিয়ে দিয়েছিল। আপনারা কি প্রত্যেকটা ক্ষেত্রেই সিপিএমকে নকল করবেন বলে সরকার আপনাকে পাবলিক এনেছে? আমার প্রশ্ন এটাই। সিপিএম তো দোষ করেইছে, বানতলায় আমরা জ্যোতি বসু কী বলেছিল জানি তো,
আমরা সিঙ্গুর নিয়ে, তাপসী মালিক নিয়ে সিপিএমের কি বক্তব্য ছিল আমরা জানি তো, ঠিক সেম ওয়ার্ডগুলো ইউজ করেছে। যে শেখ শাহজাহানকে জ্যোতিপ্রিয় মল্লিক ডায়েসে দাঁড়িয়ে বলেছিল যে এই শেখ শাহজাহান, মজিদ মাস্টার এদেরকে একসাথে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে, এটা টিএমসির দাবি ছিল। সেই শেখ শাহজাহানকে এনে আপনারা বললেন আমার দলের সম্পত্তি, মাননীয় বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। আজকে দেখুন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেছে। সুতরাং সিপিএম যে ভুলগুলো করেছিল বা যেসব পদ্ধতি অবলম্বন করেছিল 34 বছর রাজ্যে ক্ষমতায় থাকার জন্য, আপনারাও কি সেই সবগুলোই অবলম্বন করবেন? এত 13 বছরে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। আমার প্রশ্ন এটাই। আমি বুঝলাম, আমি রতনদার থেকে উত্তর নেবার চেষ্টা করব, তবে একটা আঙ্গিক সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে শাহজাহানকে, মানে সত্যি শাহজাহান আমি ধরে নিলাম কিছুই করেন, শাহজাহান পিঠের জন্য রাখতেন না, আমি ধরে নিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্স করে যা বিষয় যা বলেছেন গতকাল, মানে আমি যদি ধরেও নি সেইগুলো, তাহলে শাহজাহানকে বাঁচাবার জন্য যে লড়াই সেটা নেই, রাদার আমরা অন্য আঙ্গিক দেখতে পাচ্ছি। সেটা কেন? রাজনীতি করাটাই কি লক্ষ্য? এটা বারবার আমরা বলছি, কারণটাই। আমি এটা বিরতির পর আসছি, কেন বলছি কথা আরো স্পষ্ট করবো, সঙ্গে থাকবো। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীর মহিলাদের কথাগুলো কি মিথ্যে? তাহলে পরে আজকে তো বড় প্রশ্ন, স্টিং অপারেশন বানানো ভিডিওটাই কি ঠিক? আমি যখন রাজ্যপালের প্রসঙ্গটা এই কারণে সামনে নিয়ে এসে প্রশ্নটা রাখবার চেষ্টা করলাম, কারণ দুদিকেই তো নির্যাতিতা। আজকে যখন একদিকে এক নির্যাতিতার এই ঘটনায় বুক ফাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক একই জায়গায় আজকে সন্দেশখালীর প্রসঙ্গ আবারও টাটকা করেছেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছিলেন, আমরা শুনছিলাম গতকাল, একে তো সংবাদ মাধ্যমের ওপর অনেক যাচাই নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন জাতীয় সংবাদ মাধ্যমগুলির দিকে, এবং ইনফ্যাক্ট তিনি এটাও বলছেন যাচাই করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তটা তো নেওয়া উচিত ছিল শাহজাহানকে, মানে পক্ষান্তরে শাহজাহানের পাশে ফের দাঁড়ানো অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটু স্মরণ করে দিই গতকাল কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একবার শুনুন। এটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আর একটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। এটা তো বুঝলেন? তাহলে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই কথা। এবার আজকে যাদেরকে ভাইরাল ভিডিওতে দেখছেন, যে মুখগুলো, তাদের সঙ্গে কথা বলেছি, তার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছি, কে কি বলছেন এবার শুনুন। ওটা পুরো মানে প্ল্যান করে টিএমসিরা চক্রান্ত করে ওটা ফাঁসানোর জন্য, বিজেপি করি তার অপরাধে ফাঁসানোর জন্য এটা করেছে। এটা কবে করা হয়েছিল? কারা এসেছিল এই বাড়িতে? কেউ না কেউ এসেছিল, এসে এগুলো সব করেছে। গলার আওয়াজটা কি আপনার স্বামীর? গলার আওয়াজ তো ওইসবগুলো ফোনে বিবৃতি করেও তো করা যায়। গলার আওয়াজ, হ্যাঁ, বিকৃত করে তো করা যায়। আচ্ছা, তাহলে ওই গলার আওয়াজটা আপনার স্বামীর নয় বলছেন? গলার আওয়াজ তো শোনা যাচ্ছে ঠিক আছে, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। বিকৃত করে টিএমসিরা সব চক্রান্ত করে ফাঁসানোর জন্য আজকে বিজেপি করি তার জন্য সব প্ল্যান করে ফাঁসানোর জন্য এইসবগুলো করছে টিএমসিরা। এই নিয়ে কি আদালতের দ্বারস্থ হবেন? কারণ দ্বারস্থ অবশ্যই আদালতের দ্বারস্থ হবো, আর আমি চাই সঠিক সত্যটা সামনে আসুক। সিবিআই এর কাছে অভিযোগ জানাবেন? হ্যাঁ, সিবিআই এর কাছে অভিযোগ জানাবো যে সঠিক সত্য সামনে আসুক। আচ্ছা, আপনারা আজকে আপনি রয়েছেন এখানে, আপনার স্বামী কোথায়? তাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না এখানে। উনি সিবিআই দপ্তরে গেছেন, আমি ওই টিভিতে দেখলাম তদন্তের জন্য। সঠিক তথ্য যাতে পায়, সঠিক সত্যটা যাতে। আপনাদের কি হেনস্থা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? আপনারা সেরকম বলছেন? হ্যাঁ, অবশ্যই হেনস্থা করা হচ্ছে। আজকে মানে আমাদের এই শিবু হাজরা শাহজাহান যখন ধরা পড়িনি, আমাদের রাত্রে আমরা বাড়ি থাকতে পারতাম না। আমাদের ফ্যামিলি অলটাই সব বিজেপি করি সবাই, বাইক যখন তখন বাইক ঢুকতো, যখন তখন হুমকি হতো। তারপরে বাইক আসলে আমরা রাত্রে ভাত খেতে বসতাম, ভাতের থালা রেখে আমরা ওই মাঠে ঘাটে। আমি কি বলবো, আমি তো সেখানে উপস্থিত ছিলাম, তো পুরো ভিডিওটা মানে ও যা কথা বলেছে আমি নিজে শুনেছি, কিন্তু সে কথাতে একটাও নেই সেখানে, উল্টো কথা বলা হচ্ছে ওখানে। যে যে কথাটা সাজানো কথা শুনতে পাচ্ছি, যে ওর যে আওয়াজটা কি জবারানী সিংহের? না, জবারানী সিংহে থাকলে যখন ছবিটা আসছে আপনারা দেখবেন যে যখন ছবিটা দেখানো হচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে ছবিটা, এটা মানে যে রেকর্ডিং করে যে আওয়াজটা সেটাই আসছে। আমি দেখেছি, বারবার করেও দেখছি, কারণ আমি তো ছিলাম সেখানে। এই বিষয়টা কে করেছিল?
ভিডিওটা কে করেছে আমি জানি না, হয়তো যারা দুজনে এসেছিল যে বাইরের থেকে, যে আমাদেরকে ডাকা হয়েছিল যে একটা কেসের বিষয় নিয়ে কথা বলবে বলে, তা গেলাম। ওর নামে একটা একটা কেস কে দিয়েছে জানি না, কারা দিয়েছে সেটাও বলতে পারছি না। তা সেই কেসের বিষয় নিয়ে কথা বলবেন বলে আমাকে ডেকেছিল আমাদের দুজনাকে, যে আপনারা আসুন ওই কেস বিষয় নিয়ে একটু কথা বলার ছিল। তা আমি আর অন্য দুজন মিলে গেলাম, গিয়ে দেখলাম যে দুজনে এসে বসে আছেন, বলছে আপনাদের জন্যই বসে আছে, আপনারা কখন আসবেন। ওখানে যখন যাই তখন তো অন্যরকম কথা বলছে ওরা, যে শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দারেই কথা বলছে কেস নিয়ে, যে বুঝতে পারছেন যে এই কেসটা যে আপনি করেছেন, তাহলে এই কেসটা নিয়ে কত রিস্কের ব্যাপার হয়ে গেছে। তখন ও কী বলবো, বলছে হ্যাঁ এটা তো রিস্কের ব্যাপার, এটা তো আমার সাথে হয়নি, জানি না যে কোন পার্টি করেছে কিংবা কোন ওর সেটা বলেছে ওখানে, যে আমি জানি না যে কারা করেছে। অনেক কিছু ক্লিয়ার হলো। আমি রতনবাবুর কাছ থেকে শুরু করবার চেষ্টা করব, কারণ দুটো প্রেক্ষাপট। সন্দেশখালীতে নির্যাতিতাদের যে ঘটনা বা সেই ঘটনাকে একেবারে কিছুই ঘটনি মিথ্যে বলে বারবার সেটা দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বলে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় প্রচার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এই ভাইরাল ভিডিওকে সামনে নিয়ে এসে তার প্রচারে আমরা এই কথাটা শুনেছি। অথচ রাজভবনে নির্যাতিতা, তার সঙ্গে ঠিক যে ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই ঘটনার ট্রিটমেন্ট হচ্ছে একরকম। নির্যাতিতা এই পাশে দুজন, তাহলে পরে রতনদা কেন এই 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 পলিটিক্যাল জায়গা? ভালো করে শুনতে হবে। এক নম্বর, এই ঘটনাটা এসছে গতকাল, একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখান থেকে। এর নায়ককে, এর নায়ক হচ্ছে গঙ্গাধর কয়াল। হু ইজ গঙ্গাধর কয়াল? ইট ইজ রিপোর্টেড যে তিনি ওখানকার বিজেপির সভাপতি। ইনি কিছু কথা বলেছেন, টোটাল ম্যাক্সিমামটাই ইনি বলেছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, এটা ফেক, এটা এই ভিডিও ঠিক নয়। বিজেপির তরফ থেকে আপনিও জানেন 2-3 রকম কথা বলা হলো। প্রথম বলা হলো এই লোকটা নয়, ঠিক আছে। 2, এই লোকটা, উনি বলছেন গলাটা আমার, আমিই লোক, কিন্তু গলার স্বরটা আমার নয়, ঠিক আছে। কি একটা সুপার টেকনিক্যাল কিছু করে গলার স্বর চেঞ্জ করা হয়েছে। আমার প্রশ্ন, এখানে শুভেন্দু অধিকারীর নামও এসছে, যে উনি এদেরকে ফাইন্যান্স করেছেন। এত বড় অভিযোগ, বিজেপির প্রেস কনফারেন্স কোথায়? একটা প্রেস কনফারেন্স করে বিজেপি বলুক যে এই গঙ্গাধর কয়ালের এই ভিডিও, এটা যেটা ভাইরাল হয়েছে, এটা ফেক, এবং আমরা এই মুহূর্তে কোর্টে যাচ্ছি। আমি যদি একটু শুভেন্দু অধিকারী বক্তব্য শুনিয়ে দিই দাদা। আপনি শুভেন্দু অধিকারী বক্তব্য আমি শুনেছি, ও দাঁড়িয়ে বলুক, কোর্টে যাবে, বলুক, বিজেপি প্রেস কনফারেন্স করে বলুক এটা ফেক। গতকাল বিকেল 5টায় আমাদের চিফ এক্সপোজ পারসন শ্রমিক দা পার্টি অফিসে বসে এই বিষয়ে ডিটেইলস প্রেস করেছে। তা আপনি তো প্রথমে বললেন প্রেস কোথায়? কোর্টে কে যাবে? তুমি বিচার করবেন, আমি আগে আমায় বলুন। আরে কোর্টে আপনি যান না। 1 মিনিট, আমি কেন? আপনারা তো ভিডিও দিচ্ছেন, আপনি কেন প্রথমে বললেন প্রেস কনফারেন্স নাই? এই তো মিথ্যা কথা ধরা পড়ছে। আপনি প্রথমে বললেন না আগে যা কোর্টে প্রেস আপনি বললেন তো প্রেস করেন, আপনি তো বললেন প্রেস করেন, আপনি তো বললেন মশাই প্রেস করেন, এখনই বললেন ভিডিওটা চালাবো। এখনই আমি একটু শুনি, এই বিতর্ক থামো, আবারও আমাদের আলোচনা থেকে হারিয়ে যাচ্ছে। এই দেখুন, শ্রমিক ভট্টাচার্য প্রেস কনফারেন্স করছেন। উনি তোমাকে আমি রিকোয়েস্ট করছি, ডোন্ট ট্রাই টু শিল্ড বিজেপি। আমার নাকি শিল্ড করছে না, আমি বলেছি প্রেস কনফারেন্স করে বলুন আমরা কোর্টে যাচ্ছি। আমি আবারও বলছি, এই যে দেখাচ্ছি পুরো এই লাইনটা বলে, এই যে দেখুন, আমি একটু অডিওটাও শোনাই, কোর্টে যাক, সে যাক করুন, একটু অডিওটাও শোনাই। হ্যাঁ ঠিক আছে, শ্রমিক বাবু প্রেস কনফারেন্স করছেন, এই যে শুনুন। সেই ভিডিওয়ে সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের যে বিবৃতি এসছে এবং কথাবার্তায় তার যে কথা শোনা গেছে, আমরা দলের পক্ষ থেকে এবং পুরো বিষয়টি আমাদের সাংগঠনিক স্তরে দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এটা জানাচ্ছি যে ভিডিওটি ফেক। আমাদের বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করতে চলুন, রতনদা একদম স্পষ্ট এটা ফেক ভিডিও, সেটা বলছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি মুখপাত্র। না না, সেটা আমরা কোর্টে যাবো। আপনারা তৃণমূল কংগ্রেস আমি বলবো ফেক নয়, আপনি বলবেন ফেক, তাহলে এটা জায়গা হচ্ছে কোর্ট। বেশ,
মণিকাঞ্চন দা বলবেন, তার আগে বিরোধী দলনেতার বক্তব্য শোনাই। কি বলেছেন শুনুন, আরো একবার শুনুন। সামনে তুলে ধরছে ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো। কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে। পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে। এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা ধিন দিন করে নাচছে। মণিকাঞ্চন দাকে দিয়ে শুরু করবো। রতনদা, আসছি আমি আপনার কাছে। তবে একেবারে স্পষ্ট বিরোধী দলনেতার এটা হচ্ছে বক্তব্য মণিকাঞ্চন দা, কিন্তু আবার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে সন্দেশখালী নিয়ে যা ঘটেছে সেটা মিথ্যে, কেন কোর্টে যাচ্ছে না তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেস কেন যাবে? কেন যাবে? আপনি তো বললেন ভিডিওটা, প্রশ্ন হচ্ছে ভিডিও নিয়ে তো বলছেন বিজেপি, যারা বলছেন না না না, প্রশ্ন হচ্ছে ওই কয়াল বাবু যার এগেইনস্টে এত বড় অভিযোগ যে তিনি বিবৃতি দিয়েছেন, তার মধ্যে শুভেন্দু বাবুর নাম এসছে। তাহলে এখানে অ্যাকিউজ কারা? তারা। তাহলে কোর্টে গেলে তারাই যাবে। আচ্ছা, কোর্টে গেলে তারা যাবে। এবং আমি বলবো এইটা ঠিক, মণিকাঞ্চন বলবে এটা বেঠিক, এটা ফেক। তাহলে উইল জাজ ইট, অনলি কোর্ট ইজ দ্য সুপ্রিম অথরিটি টু জাজ ইট। বেটার ইউ শুড গো টু দি কোর্ট। হ্যাঁ, একদম। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এত বড় প্রেস কনফারেন্স করে বোঝাবার কেন চেষ্টা করছেন যেটা সঠিক? আর বিজেপি তার কাছে যে ভিডিওটা এসেছে তিনি দেখিয়ে বলছেন এটা সঠিক। তাহলে মানুষকে কারা বিভ্রান্ত করছে? যার মনে হবে ঠিক। তাহলে পুলিশ এই এফআইআর নিল কেন? 239 কারা জমি ফেরত নিল কেন? তাহলে তো পুলিশ এফআইআর নিত। বলুন মণিকাঞ্চন। প্লিজ, আমার নাম মণিকাঞ্চন। বলুন। দেখুন, এখানে দুটো বিষয়, এক হচ্ছে ব্যক্তি শেখ শাহজাহান, এক হচ্ছে ওখানকার ঘটনাবলী। শেখ শাহজাহান এরকম নয় যে সন্দেশখালীর ঘটনা ঘটার পরেই এই ওনার এগেনস্টে এফআইআর করা হয়েছে। 2020 সালে প্রথমে ওনার এগেনস্টে এফআইআর হয়, কোনো কাজ হয়নি। 2021 সালে বিজেপির 3 জন কর্মীর খুনের দায়ে ওনাকে জেল হয়, 3 মাসের মধ্যে জেল থেকে বেরিয়ে আসে, চার্জশিট থেকে সব নাম সরে যায়। তারপরে ইডির উপরে আক্রমণ, তারপরে সন্দেশখালীর কেস। নাম্বার 2 যেটা হচ্ছে আপনার আমি একটু জাস্ট এক লাইনে সারছি, সিঙ্গুর নন্দীগ্রাম যে বিরাট আমাদের পশ্চিমবঙ্গে একটা পালাবদলের একটা ভূমিকা বহন করে, সেই সিঙ্গুর নন্দীগ্রামে যখন আন্দোলন শুরু হয়েছিল তখন কোনো তৃণমূল কংগ্রেস, কোনো বিজেপি, কোনো সিপিএম, কোনো কংগ্রেস ছিল না। ওখানকার লোকাল কমিটি মিলে লোক তৈরি করা হয়েছে। সেখানে বিজেপির লোক ছিল, সিপিএমের লোক ছিল। পরবর্তীকালে এখানে যারা প্রধান বিরোধী শক্তিশালী ছিল তারা জিনিসটা টেক ওভার করে। এখন যেটা তৃণমূল কংগ্রেস চাইছে, সাধারণ মানুষের বক্তৃতাকে এর সাথে বিজেপির সাথে ট্যাগ করে দিলে তাদের মনে হয় ওনাদের কাজটা সুবিধা হবে। আমার প্রশ্ন এটাই যে বারবার অভিষেককে বাঁচানোর জন্য কোর্টে যাওয়া যেতে পারে, কিন্তু এইটা যদি এই যেটা রতনদা বলছিলেন যে কেন কোর্টে যাব, আরে কোর্টে গেলে তো আর ডায়াসে ভাষণ দেওয়া যাবে না। আপনারা কোর্টে 100 দিনের কাজ নিয়ে, রতনদা প্লিজ আপনার সময় বলিনি, 100 দিনের কাজ নিয়ে প্রত্যেকটা জায়গায় ভাষণ দিচ্ছে, আপনারা কেন কোর্টে যাচ্ছেন না? গাড়ির আবাস যোজনার পয়সা পাচ্ছেন, আপনারা কেন কোর্টে যাচ্ছেন না? এইগুলো নিয়ে কোর্টে যাবেন না, ফেক ভিডিওটা নিয়ে প্রচার করতে পারবেন না। তো কোর্টে গেলে তো কোর্টের দিন হয়ে যাবে। আপনারা যদি এটা অভিষেকের ইস্যু হতো, রাজপুত্র যার একমাত্র ঠিকানা হচ্ছে ব্যানার্জি পরিবারের পদবি,
যার তৃণমূল কংগ্রেস তৈরিতে আন্দোলনে কোনোদিন কোনো ভূমিকা ছিল না, তার থেকে রতনদা বেশি রোদে ঘুরেছে, ঘাম ঝরিয়েছে। সেই অভিষেক ব্যানার্জিকে যদি বাঁচানোর জন্য হতো এখনই কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে চলে যেতেন। কিন্তু এটা যেহেতু সাধারণ মানুষের ব্যাপার, মানুষকে আমি প্রথম থেকে একটা লাইন বলছি, মানুষকে ডাইভার্সন করার জন্য যদি রাজনীতি করতে না হতো তাহলে কোর্টে যেত, রাজনীতি করতে হবে বলে। আমি বলছি মনিকাঞ্চন দাস শাহজাহানকে গার্ড করছে জুডিশিয়ারি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বলছি। আবার অভিষেক বলছেন শাহজাহান কি করেছে। আমি এগুলো আগের বক্তব্য, এরপর শাহজাহানকে গ্রেপ্তার করা হলো, পরবর্তী সময় জুডিশিয়ারি অভিষেক বলেছে এই ভিডিও আসার পরে আমাদের বোধহয় আরেকটু ভেবে দেখলে ভালো হতো, যে কারণ এই ভিডিওটা তো এর আগে সমর্থন করেন। এটাও মনে রাখতে হবে শাহজাহানকে গ্রেপ্তার করেছে স্টেট পুলিশ। এক্স্যাক্টলি। এবং কেন গ্রেপ্তার করলো স্টেট পুলিশ, তার আগে ভার্সন অভিষেকের। অভিষেক তো প্রশ্ন তুলেছিলেন অনেক কিছু, এবং বলা হয়েছিল তারপরে প্রত্যেককে গ্রেপ্তার করার জায়গা রয়েছে, সেটা পুলিশ গ্রেপ্তার করেছে স্টেট পুলিশ, কোর্ট বলেছে উত্তমকে গ্রেপ্তার করেছে স্টেট। আমি একটু শোনাই তাহলে রতনদা, আপনি যেটা বলছেন একটু শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শাহজাহানকে নিয়ে এর আগে শুনুন। আমি আমার স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। আমি বলছি কোথাও যদি কেউ কোনো রকম কোনো অপকর্ম, কোনো রকম কোনো দুর্নীতি, কোনো রকম কোনো গাজোয়ারি কেউ যুক্ত থাকে, সে তৃণমূলের হোক বিজেপিরও হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমার স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। তাহলে পরে শাহজাহানকে মানে বাঁচাবার মরিয়া চেষ্টা তো আমি চন্দনদার কাছে আসি। ঠিক আছে, আপনি তো বলছেন, তাহলে আমার প্রশ্ন ঠিক চন্দনদা এই জায়গা থেকে দাঁড়িয়েই আমি ধরে নিলাম শেখ শাহজাহান কিচ্ছু করেননি, পিঠের জন্য ডাকেননি কখনো। তাহলে তো তৃণমূলের উচিত সবার আগে কোর্টে যাওয়া, শেখ শাহজাহানকে বাঁচানো। সেটা না করে প্রচারের আলো ভেসে থাকতে হবে। এটা কি ধরনের যুক্তি? আপনার ব্যাখ্যা হতে পারে অন্য, কিন্তু আমার মানুষের ব্যাখ্যা চাইছি আমি, সাধারণ মানুষ। আমি আসছি দাদা, প্লিজ। আমি তোমাকে এখানে একটা কথা বলবো। দেখো, একটা মানে যেভাবে ডাইমেনশনটা, যেভাবে আলোচনাটা হচ্ছে, আমি তোমাকে বিশেষত যে কারণটা তোমাকে এখানে সামনে রাখবার চেষ্টা করব, সেটা হচ্ছে এই আবারও রতনদা বা মণিকাঞ্চন এদের প্রসঙ্গ নয়, এরা কিভাবে ফাইট করছে, কারণ ডাইমেনশন বা ফোকাল পয়েন্ট তো তারাই আলোচনা করছেন। মূলত একজন আরেকজনকে ভেঙে দিচ্ছেন, আরেকজন শিল্ড করছেন, এই তো ঘটছে। এর মাঝখানে কোর্টের প্রশ্ন না, আর কোর্ট মনিটরিং করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তার থেকেও অনেক বড় হচ্ছে পারসেপশন। তুমি যে ভোটটা দিতে যাচ্ছ, পারসেপশনে দিচ্ছ, তুমি কিভাবে আছো, কোথায় আছো, কোন দেশে আছো, দেশ কিভাবে শাসন হচ্ছে, রাজ্য কিভাবে শাসন হচ্ছে, বিভিন্ন প্রসঙ্গকে রেখে তুমি ভোটটা দিচ্ছ। এটা আইনের প্রশ্ন নয়, এটা বিবেকের প্রশ্ন তার সাথে জড়িয়ে। তোমাকে একটা প্রসঙ্গ আমি তুলি, ইনফ্যাক্ট এই কারণেই তোমাকে বলবো, জানো গত সপ্তাহে একটা ভিডিও, ডক্টর ভিডিও, অধীর রঞ্জন চৌধুরীর নামে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, তুমি জানো এটা ভাইরাল হয়েছিল। ভাইরাল করেছিল কে? ভাইরাল করেছিল বিজেপি, ভাইরাল করেছিল তৃণমূল, এই দুটো দল মিলে ওখানে। এবং তার কারণটা কি ছিল জানো? ইসিআই, পরে পিটিআই রিপোর্টটা দেখে নিও, এটা যে কমপ্লিটলি ডক্টর পিটিআই জানিয়ে দিয়েছে ইসিআই ব্যবস্থা নেবে বলে। জানি না ব্যবস্থা নেবে কি। আমার প্রশ্নটা হচ্ছে, আজকেরও যে প্রসঙ্গটা এইখানে তোমরা আলোচনা করছো, ঠিক এই একই জায়গায় দাঁড়িয়ে আছে, ওয়েদার এটা ঠিক অথবা বেঠিক, এই তো কারণ না। তার জন্য কোর্টের ইনভলভমেন্টের থেকে অনেক বড় প্রশ্ন সাধারণ মানুষ কিভাবে এটাকে দিক। কিন্তু চন্দনদা, আমার প্রশ্নটা কিন্তু ডিফারেন্ট জায়গায় ছিল, আপনি নিশ্চয়ই সেই জায়গাটা বুঝতে পারছেন। আমি আসছি চন্দনদা, আপনার কাছে আসবো। খুব স্বাভাবিকভাবে আপনার এই বক্তব্য, গৌরবদার বক্তব্য শোনবার চেষ্টা করবো। আমাকে একটা সংক্ষিপ্ত বিরতি নিতেই হচ্ছে, আমি বিরতির পর ফিরছি সঙ্গে। ফিরালাম বিরতির পর। দেখুন, প্রশ্ন আমার খুব ক্লিয়ার জায়গা, আমি মানে সেই প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করছি। আমার সাথে চন্দনদা ছিলেন, কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন। তাই আমি চন্দনদার এই বক্তব্য কোট করেই আমি একটু গৌরবদার কাছেও আসবার চেষ্টা করি। গৌরবদা, আপনার পারসেপশনের জায়গাটা ঠিক কোনটা? মানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে গার্ড করার চেষ্টা করেছেন শাহজাহানকে, এখনও গার্ড করবার চেষ্টা করছেন, সেই ছবি তো সামনে আছে এবং তার বক্তব্যও সামনে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই একটা ভিডিওকে সামনে নিয়ে প্রচারের আলোতে ভাসিয়ে দেওয়া, মানুষের পারসেপশনটাকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে? রাজনীতিতে ভেসে থাকবো বলে। আচ্ছা, এই যে ভিডিও বেরিয়েছে, এই ভিডিওর আগে কি কোনো ভিডিও বেরোয়নি? এই ভিডিও বেরোনোর আগে কি আমরা দেখিনি নেতা মন্ত্রীরা হাত পেতে টাকা নিচ্ছে? এর আগে কি ভিডিও দেখিনি নেতা মন্ত্রীরা টাকা নেওয়ার পর তো কেউ তোয়ালে মোড়াচ্ছে, কেউ আলমারিতে রাখছে বলে থ্যাংক ইউ বলছে? সেই ভিডিওগুলোর বিষয়গুলো কোথায় গেল? তার বিচারগুলো কোথায় গেল? তার এথিক্স কমিটি, তার রিপোর্ট, তার এথিক্স কমিটির না বসা, সেগুলো কোথায় গেল?
আসলে এই ভিডিও এইসব এই রাজ্যপাল এই যা ইস্যু এইগুলো হচ্ছে যে আপনার মূল ইস্যু থেকে আপনাকে ঘুরিয়ে দেওয়া। মানে সন্দেশখালীর আন্দোলনে মহিলাদের সেই অবস্থানটাই ঘুরিয়ে দিচ্ছি। আমি বলছি এই সন্দেশখালীর যে আন্দোলন এটা তো আজকে নতুন কিছু না। 2013 সালে সিপিআইএম এর সন্দেশখালীর বিধায়ক কমরেড নিরাপদ সর্দার তিনি বিধানসভায় দাঁড়িয়ে একবার না একাধিকবার বলেছেন যে এই সন্দেশখালী বাগদা এই যে অঞ্চল জুড়ে এই শিবু উত্তম আমাদের শাহজাহান সিরাজ এদের যে অত্যাচার চলছে বারবার বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন এবং বিধানসভায় যিনি মাইক বন্ধ করে দিতেন তিনি সেই উপাধ্যক্ষ সোনালী গুহ এখন হচ্ছে যে বিজেপিতে। আসলে এইটা আজকের নতুন কিছু না, আজকে আপনাদের সামনে ওপেন হয়েছে তাই মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু এটা তো সেই তখন থেকেই এই শিবু উত্তমদের অত্যাচার চলছে। আর অভিষেক ব্যানার্জি ওনার কথা আমার কোনো আমি ওনার কথা কোনো গুরুত্ব দিই না। উনি শেখ শাহজাহানের পাশে দাঁড়াবেন এটাই তো স্বাভাবিক, তার কারণ হচ্ছে শেখ শাহজাহান যদি না থাকে তাহলে ওনার নির্বাচন কে করবে, নিচে নেবে। 65,000 ভোটে একটা পঞ্চায়েতে জিতছেন, হ্যাঁ কোনো প্রার্থী নেই কিছু নেই, পুরো ফাঁকা করে দিচ্ছেন এলাকা। আপনি দাদা একটা গরিব মানুষকে 2000 টাকা হাতে দিয়ে যা যা বলছেন সেগুলো বলাতে বলছেন, তিনি বললেন একটা ভিডিও তৈরি হলো না মণিময়দা, আপনি এই যে এই সন্দেশখালীর ঘটনা যেদিনকে ঘটছে বা তারপরে কিছুদিন পর তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন টিভি চ্যানেলে কি বলেছিল যে কলকাতা থেকে লোক নিয়ে গিয়ে ওই সন্দেশখালীতে হচ্ছে যে বানিয়ে বলানো হচ্ছে এবং এটা সিপিএম এর হচ্ছে যে চক্রান্ত। যে আজকের দিন পর্যন্ত তৃণমূলের নেতারা প্রমাণ করতে পারলেন না যে সিপিএম ওই চক্রান্ত হচ্ছে যে করেছিল, কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তৃণমূলের নেতারা যখন ওই গ্রামে ঢুকছেন তখন গ্রামের মানুষ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের কথাবার্তা হচ্ছে যে বলছেন, কেউ চোর বলছেন, কেউ লুটেরা বলছেন, কেউ ধর্ষণকারী বলছেন। আপনি ভাবুন যে এই যে সন্দেশখালীর ঘটনা যেদিন প্রথম ঘটলো, উত্তম সর্দার তাকে পুলিশ পেল, পুলিশ পাওয়ার পর কি বললো, না এরকম কোনো ঘটনা ঘটেনি, শুধু পুলিশের ওসি বলেননি, এসডিপিও দাঁড়িয়ে বলেছেন যে এরকম। আমার প্রশ্ন ঠিক আপনার এই জায়গা থেকে রতনদার কাছে যে রতনদা আপনি তাহলে বলে দিন সন্দেশখালীর ঘটনা সম্পূর্ণ মিথ্যে, এগ্রি তো? সন্দেশখালীর ঘটনা সম্পূর্ণ মিথ্যে। ইটস এ ম্যাটার অফ সাবজুডিস, আই ক্যানট সে হুইচ ইজ রাইট অর হুইচ ইজ রং। আমার প্রশ্ন এক, উত্তম সর্দার আর শিবু হাজরার নাম সিপিএম বেশ কয়েকবার নিল। আমি বলছি অভিষেক দিচ্ছেন না, ওটা আপনার মিথ্যে, ওটা ভাই তোমার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, তোমার ব্যাখ্যা। অভিষেক পরিষ্কার বলেছে কি যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক, শাহজাহান কোথায় ছিল? নিরাপদ সর্দার। আজকে কি নিরাপদ সর্দার খুব স্বামী বিবেকানন্দ হয়েছে নাকি? এই নিরাপদ সর্দারের আন্ডারে শাহজাহান ছিল। তুমি বলুন। আমি বলছি তো শাহজাহান কোন দলে ছিল? শাহজাহান কোন দলে ছিল? তুমি দাঁড়িয়ে বলো, দলটা দাঁড়িয়ে বলো, তুমি বলো। দল ইম্পর্টেন্ট নয়, দল ইম্পর্টেন্ট নয়। আমি জানি, আমি প্লিজ দেখুন, এই নিয়ে বহু তর্ক বিতর্ক আছে, আমি এই জায়গায় ঢুকতে চাই না, আমার সময় সংক্ষিপ্ত। আমি বলছি আমার বাংলার মহিলা নির্যাতিত হলে পরে সেখানে প্রশাসন কেন সেই জায়গায় গার্ড করবে না, কেন দায়িত্ব নেবে না, মুখ্যমন্ত্রী কেন নেবেন না? আমার এই প্রশ্নগুলোই বিষয় যেটা হচ্ছে বারবার রতনদাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে রতনদা সিপিএম এই করেছে, আরে সিপিএম করেছে, ভালো খারাপ করেছিল বলে তো সিপিএম কে মানুষ ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। পৃথিবী ভারতবর্ষের কোনো জায়গায় হয়নি। 30 বছর ধরে একটা রাজ্যে ক্ষমতায় আছে, কিন্তু একদম 30% থেকে 1 মিনিট ওই যে বলেছিল না, একটা লাইনে শেষ করছি মনিময়, বলেছিল সন্দেশখালী পথ দেখালো, একদম সত্যি কথা। সন্দেশখালী বাংলাকে পথ দেখিয়েছে, আমাকে শেষ করতে হবে। নির্বাচন আসছে ওই বসিরহাট। পরিষ্কার একটা কথা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আজকে এই ধরনের আলোচনাগুলোই হবে, কিন্তু প্রশ্নটা আমি আবারও রেখে গেলাম যে কারণে আজকে এই নির্বাচনের থেকে মূল ইস্যুগুলো থেকে দৃষ্টি না ঘুরিয়ে আমরা যদি আলোচনা করতে পারি, আমার মনে হয় এটা অনেক বেশি মানুষের প্রয়োজন। ঘোরাবার চেষ্টা করছেন কি তৃণমূল কংগ্রেস? অবশ্যই বড় প্রশ্ন, আর এটা মানুষকেই বুঝতে হবে, আর মানুষ বুঝতেও পারে। আমরা তো দেখেই শেষ করলাম।
প্রত্যেককে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকে বিভিন্ন প্রশ্নের মধ্যে এই প্রশ্নটাই বড় প্রশ্ন, মানুষের পারসেপশন নিয়ে উঠছে, তারা কি বুঝবে। দেখতে থাকুন সিএন, এখানে শেষ করছি।